আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ভূগোলে পঞ্চম অধ্যায় ভারত এবং ভারতে অন্তর্ভুক্ত খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস হলো ভারতের জল সম্পদ। আমি তোমাদের আগের ভিডিওতে ভারতের জল সম্পদের 40টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি ও তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি প্রশ্নমান 3 এবং 5-এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। এবং সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তার ডিপি দিয়ে দেবো এই ভিডিও শেষে, এবং সেই ডিপিতে ক্লিক করলেই তোমরা ভিডিওটি দেখতে পাবে। এছাড়া স্ক্রিনের ডান দিকের ওপরে এইখানটা করে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তাহলে সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো ভারতের জল সম্পদের আমাদের ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ 3 এবং 5 মার্কসের প্রশ্নগুলি। আজ আমি তোমাদের আলোচনা করব এবং তোমাদের লিখিত উত্তর সহ আলোচনা করে দেবো তোমাদের ভারতের জল সম্পদে প্রশ্নমান 2 অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলি। এবং এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং কয়েকটি প্রশ্ন তোমাদের বিগত বছর মাধ্যমিকেও এসেছে। এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই রেডি করো। যদি উত্তরগুলি তোমাদের অন্য কোথা থেকে যদি মুখস্থ করা থাকে অতি অবশ্যই সেটা তোমরা লিখো খাতায়, এবং যদি উত্তরটি জানা না থাকে তোমরা এখান থেকেও লিখতে পারো। তাহলে এসো আমরা দেখে নিই প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের মোট 14টি এইভাবে লিখিত প্রশ্ন আমি তোমাদের দেব। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ভিডিও দিতে থাকবো, সাজেশন সব কিছুই পাবে এই চ্যানেলে স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও এবং ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আমাদের প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর বাম তীরের ও ডান তীরের 2টি করে উপনদীর নাম লেখো। গঙ্গা নদীর বাম তীরের 2টি উপনদীর নাম হলো গোমতী ঘরঘরা ও ডান তীরের 2টি উপনদী হলো যমুনা এবং সোন। দ্বিতীয় প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল ও পতন স্থলের নাম লেখো। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং দুং হিমবাহ। আমাদের কিন্তু ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তোমাদের পরীক্ষাতে আসতেই পারে এসএকিউতে, এবং আমাদের ব্রহ্মপুত্র নদে পতনস্থল হলো বঙ্গোপসাগর। এরপরে প্রশ্নটি মাধ্যমিক 2019-এ এসেছিল। ভারতের প্রধান জলবিভাজিকাগুলির নাম লেখো। ভারতের 2টি প্রধান জলবিভাজিকা হল বিন্ধ্য পর্বত ও পশ্চিমঘাট পর্বত এবং উত্তরের হিমালয় পর্বত। আরেকবার দেখে নাও, জলবিভাজিকা হল বিন্ধ্য পর্বত ও পশ্চিমঘাট পর্বত এবং উত্তরের হিমালয় পর্বত। এরপরে আমাদের 4-এর প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? যে সমস্ত নদীর প্রবাহ পথ কোনো দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ যেসব নদী স্থলভাগের বাইরে কোনো সাগর বা জলভাগে না পড়ে স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় পতিত হয় কিংবা স্থলভাগেই বিলীন হয়ে যায়, সেই সব নদীকে অন্তর্বাহিনী নদী বলা হয়। উদাহরণ ইম্ফল, ঘাঘর ইত্যাদি। তোমরা যদি বোঝো এটা স্ক্রিনশটও তুলে নিতে পারো। 5 প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? যে পরিকল্পনার সাহায্যে কোনো নদী উপত্যকার অধিবাসীদের সর্বাঙ্গীন আর্থ সামাজিক বিকাশের জন্য নদীর ওপর বাঁধ দিয়ে ও সংলগ্ন অঞ্চলে জলাশয় নির্মাণ করে নদী উপত্যকায় সেতু বন্ধন, বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জল পরিবহন, মৎস্য চাষ প্রকল্প প্রভৃতি বহুমুখী উদ্দেশ্য সাধন করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। তোমরা এই উত্তরটাও দেখে নাও এবং যদি বোঝো স্ক্রিনশট তুলে নিতে পারো। 6 প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি কি? বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নিম্নলিখিত উদ্দেশ্য সাধন করা হয়। এবং তোমরা ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই যখন তোমরা উত্তর লিখবে তখন যদি এইভাবে পয়েন্ট করে যদি লেখো, আমি তোমাদের এই উত্তরটাই দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা বেশি নম্বর পাবে। একই লেখা তোমরা যদি প্যারাগ্রাফ করে লেখো তাহলে তোমাদের যত না নাম্বার দেবে, ধরো 3 মার্কসের প্রশ্ন বা ইতিহাসে তোমরা 4 মার্কসের যে উত্তরগুলি
যেগুলি লিখছো সেগুলো যদি এইভাবে পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু তোমাদের নম্বর বেশি হবে, কারণ যিনি পরীক্ষক ওনাকে অনেক খাতা দেখতে হয়, সেখানে যারা পরিষ্কার করে এবং পয়েন্ট করে লিখছে এবং প্রতিটি পয়েন্ট উনি বুঝতে পারবেন এবং তার ফলে নম্বরটা বেশি হয়। তাহলে আমাদের বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নিম্নলিখিত উদ্দেশ্য সাধন করা হয়, যথা 1 নম্বর, নদীতে বাঁধ দেওয়ার ফলে জলের গতি নিয়ন্ত্রিত হয়ে বন্যা নিবারণ সহজ সাধ্য হয়। 2 নম্বর, টারবাইনের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 নম্বর, কৃত্রিম হ্রদে মৎস্য চাষ করা হয়। 4র্থ পয়েন্ট, পানীয় জল সরবরাহ করা হয়। 5 নম্বর পয়েন্ট, বাঁধ অঞ্চলে বৃক্ষরোপণ, রাস্তা নির্মাণের ফলে ভূমিক্ষয় নিবারণ ও ভূমি সংরক্ষণ করা যায়। এবং তোমাদের যদি পয়েন্ট অসুবিধা হয় তোমরা এইভাবে বুলেট করে অর্থাৎ ছোট গোল গোল করে করেও কিন্তু তোমরা এইগুলোকে লিখতে পারো, তাহলেও অসুবিধে নেই। 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা স্টার দিয়ে রাখো। দক্ষিণ ভারতের ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে হওয়ায় স্বাভাবিকভাবেই দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী। 8 প্রশ্ন, ইহা মাধ্যমিক 2018-তে প্রশ্নমান 3 মার্কসে এসেছিল। সেজন্য আমি তোমাদের যে প্রশ্নগুলো দিই সেগুলো তোমরা যদি রেডি করো, শুধু সেগুলো 2 মার্কসের না, তোমরা 3 মার্কসেও পেতে পারো, অনেক সময় 5 মার্কসেও আমাদের ভাগ থাকে, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলি আসতে পারে। ইহা মাধ্যমিক 2018-তে এসেছিল। ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদী বদ্বীপ সৃষ্টি করেছে কেন? এবং উত্তর একই হবে। প্রশ্নটি দেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তাহা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের প্রশ্ন যতই আলাদা হোক তার উত্তর কিন্তু অনেক সময় একই রকম হয়ে থাকে। এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে এবং এটা অতি অবশ্যই তোমরা মুখস্থ করে যেও। ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদী বদ্বীপ সৃষ্টি করেছে কারণ 1 নম্বর, দেখেছো এখানেও কেমন পয়েন্ট করে লিখেছি, এইভাবে কিন্তু পয়েন্ট করে লিখবে। পূর্ববাহিনী নদীগুলোর মোহনায় স্রোতের বেগ কম, তাই পলি সঞ্চয়ের পরিমাণ বেশি হয়। 2য় পয়েন্ট, পূর্ববাহিনী নদীগুলির উপনদীর সংখ্যা বেশি হওয়ায় এই সমস্ত নদীর জলে অবক্ষেপণ যোগ্য পলির পরিমাণ বেশি হয়। 3 নম্বর পয়েন্ট, পূর্ববাহিনী নদীগুলির মোহনার গভীরতা কম হওয়ায় তুলনামূলকভাবে অগভীর বঙ্গোপসাগরে বিভিন্ন নদীর প্রচুর পলি সঞ্চয়ের ফলে বঙ্গোপসাগরে পতিত হওয়া ভারতের পূর্ববাহিনী নদীগুলি যেমন গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নিজেদের মোহনায় বদ্বীপ সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে প্রশ্নটি, এটা থেকে কিন্তু আমরা আরেকটি প্রশ্ন পেয়ে গেলাম যে ভারতের পূর্ববাহিনী নদীগুলির নাম, সেইটা আমরা জানতে পারলাম। এছাড়া আমরা জানতে পারলাম যে আমাদের ভারতের পূর্ববাহিনী নদীগুলি নিজেদের মোহনায় কেন বদ্বীপ সৃষ্টি করেছে। তোমরা যদি ছোট প্রশ্ন আসে তাহলে এই যদি পয়েন্ট 3 নম্বর পয়েন্টটাও যদি লেখো তাহলেও কিন্তু ফুল মার্কস পাবে তোমাদের ছোট প্রশ্নের ক্ষেত্রে, এবং যদি বড় প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমাদের পুরোটাই লিখতে হবে 3 মার্কসের ক্ষেত্রে। তোমরা আরেকবার উত্তরটি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের টেস্ট পরীক্ষাতেও আসতে পারে, এছাড়া আসতে পারে মাধ্যমিকে। 9 নম্বর প্রশ্ন, হিমালয় থেকে সৃষ্ট নদীগুলি চিরপ্রবাহী হয় কেন? হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি প্রধানত তুষার গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে, এমনকি নদীগুলি বর্ষাকালে বর্ষা জলে পুষ্ট বলেও সারা বছর ব্যাপী নদীগুলিতে জলের প্রবাহ বজায় থাকে। অর্থাৎ আমাদের বর্ষাকালে যখন বর্ষা জল থাকে তাতে আমাদের নদীগুলি পুষ্ট হয়ে থাকে, এছাড়া যখন আমাদের বৃষ্টি হয় না তখন নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হয় এবং সেজন্যই সারা বছর জল থাকে। আজ আমি তোমাদের এইভাবে যে ভূগোলে প্রশ্ন দিচ্ছি এর মধ্যে দেখবে যে আমাদের অনেক প্রশ্নই রয়েছে বিগত বছর মাধ্যমিকের প্রশ্ন। তোমার কাছে যদি মাধ্যমিকের প্রশ্নপত্র না থাকে, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটি শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে। আমি সেজন্য মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি ছোট প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ উত্তর সহ এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি কিন্তু তোমাদের দিয়েছি এবং তার ভিডিও আমার রয়েছে, সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে।
ডেসক্রিপশন বক্সে টেস্ট পরীক্ষার আগে তোমরা অতি অবশ্যই 7 বছরের প্রশ্নপত্র তোমাদের প্রশ্নগুলো অন্তত রেডি করে যেও। সেখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তোমাদের যদি ভিডিও পেতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে 7 বছরের প্রশ্নপত্রের ভিডিও শুধু ভূগোল নয়, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, বাংলা প্রতিটি বিষয়ে আমি তোমাদের 7 বছরের প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছি। তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আবার বলছি, যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ ওই ভিডিওগুলি খুবই ইম্পর্টেন্ট। কারণ 7 বছরের প্রশ্নপত্র একসঙ্গে দেখলে তোমাদের অনেকটা ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। তার সঙ্গে পেয়ে যাচ্ছ তোমরা এমসিকিউ, এসএকিউ এর উত্তরগুলিও। এবার এসো আমরা দেখে নিই 10 প্রশ্ন। কয়াল কি? মালাবার উপকূলের স্থলভাগ দ্বারা প্রায় আবদ্ধ সমুদ্রের লবণাক্ত জলের হ্রদকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। উদাহরণ হলো ভেম্বানাথ ও অষ্টমুড়ি। 11 নম্বর প্রশ্ন, স্বাদু ও লোনা জলের হ্রদ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কিন্তু আসতে পারে, এবং এইটা আমি যে লিখেছি এখান থেকে কিন্তু তোমরা পার্থক্যটাও লিখতে পারবে। যে হ্রদে জলের উৎস কেবলমাত্র বরফ গলা জল বা বৃষ্টির জল তাকে স্বাদু জলের হ্রদ বলে। অন্যদিকে যে হ্রদে জলের উৎস সামুদ্রিক জল বা লবণাক্ত কোনো অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে লোনা জলের হ্রদ বলে। এইটা থেকে তোমাদের একটা পয়েন্ট পেয়ে গেলে। এরপরেরটি তোমাদের রয়েছে কুমায়ুন হিমালয়ের নৈনিতাল, ভীমতাল, সাততাল, ইয়া হলো স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। স্বাদু বা মিষ্টি জলের হ্রদের যদি উদাহরণ দেয় এটা লিখবে, এরম ধরনের আসে। এবং লোনা জলের হ্রদের উদাহরণ হলো, তাহলে এখানে কাশ্মীরে প্যাগং এবং সল্ট লেক। তোমরা আরেকবার উত্তরটা দেখে নাও। 12 নম্বর প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন? দক্ষিণ ভারতে পবিত্র নদী কাবেরী। এই নদী তীরে গড়ে উঠেছে অসংখ্য মন্দির ও ধর্মীয় স্থান। এই অববাহিকা দক্ষিণ ভারতে অর্থনৈতিকভাবে সর্বাধিক সমৃদ্ধ অঞ্চল। গঙ্গার মতেই কাবেরী নদীর জল বিভিন্ন শিল্পে ও সেচ কার্যে ব্যবহৃত হয়, তাই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে অভিহিত করা হয়। 13 প্রশ্ন, উত্তর ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলিতে গ্রীষ্মকালে জল তেমন থাকে না কেন? এই প্রশ্নটাও তোমরা স্টার দিয়ে রাখো, প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট। এই উত্তরটা এইভাবে লিখবে, উত্তর ভারতের নদ নদীগুলি প্রধানত হিমালয়ের বিভিন্ন হিমবাহ গলা জলে পুষ্ট হয় বলে এই সমস্ত নদ নদীতে সারা বছরই জল থাকে, কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীগুলি কোনো হিমবাহ থেকে উৎপন্ন হয়নি এবং এরা বৃষ্টির জলে পুষ্ট, তাই বর্ষাকাল ছাড়া অন্য সময় এই সব নদীতে জল প্রায় থাকে না বললেই চলে। তোমরা উত্তরটা আগে তোমরা প্রশ্নটা একবার দেখে নাও, এরপরে উত্তরটা দেখে নাও এবং যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এই উত্তর লিখলেই কিন্তু তোমরা 2-এ 2 পাবে। 14 নম্বর প্রশ্ন, গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গাকে একটি আদর্শ নদী বলার কারণ হলো এই নদীর মধ্যে একটি আদর্শ নদী গতি প্রবাহের 3টি অবস্থায় পরিলক্ষিত হয়। যেমন 1 নম্বর হলো গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত 230 কিলোমিটার পার্বত্য পথে গঙ্গার উচ্চগতি, হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত অংশে গঙ্গার মধ্যগতি এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের পর থেকে গঙ্গাসাগরে মোহনা পর্যন্ত অংশে গঙ্গার নিম্ন গতি দেখা যায়। অর্থাৎ আমরা জানি যে আদর্শ নদী তাকেই বলা হয় যে নদীতে 3টি গতি অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি দেখতে পাওয়া যায়, সেই নদীকে আদর্শ নদী বলা হয়। এবং গঙ্গাতে এই 3টি গতি বর্তমান এবং সেই যে গতি বর্তমান কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত সেইটি এখানে লেখা রয়েছে। তোমরা স্ক্রিনশট তুলে নাও। সেজন্যই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। তাহলে আজ আমি তোমাদের ভারতের জলসম্পদে প্রশ্নমান 2-এ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি 14টি আমি তোমাদের লিখিত উত্তর সহ আলোচনা করে দিলাম। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।